এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি। আমি রাজু। আজকে আমরা যে মুভিটার রিভিউ করব সেটা হলো ধুরন্ধর 2। এখন এই ধুরন্ধর 2 মুভিটা কিন্তু অনেক আগে রিলিজ পাইছে সিনেমা হলে, এটা ওটিটিতে রিলিজ পাইছে জাস্ট রিসেন্টলি। তো তারপরে আমরা মুভিটা দেখে ফেললাম। তো মুভিটা নিয়ে আমাদের যা মতামত সেটাই আমরা আলোচনা করব আজকে। তো তুমি প্রথমে বলো যে মুভিটা তোমার কাছে কেমন লাগছে। ধুরন্ধর 2 মানে ধুরন্ধর দ্য রিভেঞ্জ, এই পার্টটার নাম আসলে। এই মুভিটা কেমন আছে সেটা বলো। মুভিটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে, মানে আমাদের দুজনের কাছেই ভালো লাগছে। মানে কি যে বলবো, কিচ্ছু বলার নাই। সব কিছু যে যখন দেখতেছিলাম মনে হচ্ছিল নিজের চোখের সামনে সবকিছু ঘুরতেছিল, এত রিয়েল লাগছে, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে কারণ হলো আমি যখন মুভিটা দেখতেছিলাম তখন আমি আসলে কম্পেয়ার করতেছিলাম, কেন যেন হঠাৎ করে কম্পারিজন আসতেছিল। কারণ আমরা দুজনেই বাংলা মুভি অনেক দেখে থাকি আর হিন্দি মুভিও দেখে থাকি। তো বাংলা মুভির সাথে যদি আমরা তুলনা করি, সেই অনুযায়ী এই মুভিটার যে সিনেমাটোগ্রাফি, এই মুভিটার যে লোকেশন, সেটা এতটা রিয়েলিস্টিক। এখানে যে গান শটগুলা, হ্যাঁ, এখানে যে ফাইটগুলো, সেটা এতটা বেশি রিয়েলিস্টিক মনে হয়েছে আমাদের কাছে। আর এখানে যে বম ব্লাস্টের সিনারিগুলো এতটা রিয়েলিস্টিক মনে হয়েছে, জাস্ট কল্পনার বাইরে। ওই জিনিসগুলো দেখে আমরা অবাক হয়ে গেছি যে এত রিয়েলিস্টিক ওয়েতে কীভাবে দেখাইছে। হ্যাঁ, ওইখানে যে মানে পুরো মুভিটার মধ্যে যে ব্রুটাল সিনারিগুলো দেখাইছে, হ্যাঁ, পা কাইটে যেতেছে, তারপর হলো মানে লাস্টে ভিলেনকে দেখাচ্ছিল যে এক পা পুরো কেটে গেছে আর পা ঝুলেছিল, পুরো কেমনে যে কি করছে আল্লাহই জানে। না সেটাই আসলে ওই সিনারিগুলা এতটা ব্রুটাল ছিল। হ্যাঁ, মানে কেউ দেখলে মনে করবে না যে এটা নকল, পুরাই রিয়েল মনে হইতেছিল। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে। বাই দ্য ওয়ে, শুরুতে একটা কথা বলে নেই, এই ভিডিওটা কিন্তু স্পয়লার যুক্ত থাকবে, তার মানে অনেক বেশি স্পয়লার থাকবে এই ভিডিওটার মধ্যে। তো আপনারা যদি ধুরন্ধর 2 মুভিটা না দেখে থাকেন তাহলে কিন্তু মানে আমাদের এই ভিডিওটা দেখার দরকার নেই। আপনারা আগে মুভিটা দেখে আসেন, তারপরে এখান থেকে কন্টিনিউ করেন আমাদের এই ভিডিওটা। হ্যাঁ, তো আমরা যেটা বলতেছিলাম, এখানে যে ব্রুটাল সিনারিগুলো দেখাইছে প্রতিটা এতটা রিয়েলিস্টিক দেখাইতেছিল। আর্জুন এম্পালের সিনারিটা, যে আর্জুন এম্পালের পাটা কাইটে যায়, হ্যাঁ, সেই সিনারিটা এতটা রিয়েলিস্টিক মনে হইতেছিল। এবং আমি একটা সিনারির কথা বলবো, মানে পাপ্পু নামে এখানে একটা ক্যারেক্টার আছে যার আসলে উজায়ের গলা কাইটে ফেলায়। হ্যাঁ, ওই যে সিনারিটা গলা কাইটে আসলো, তারপরে ফুটবল খেলে ওইটা কিন্তু। হ্যাঁ, ওই সিনারিটা মানে কি বলবো, যখন একটা নর্মাল মুভিতে কি দেখা যায়, যখন গলা কাটা হয় তারপরে যখন ওই এটা মাথাটা যদি ধরে, হ্যাঁ, সামনে ধরে, তাহলে একদম ফেক মনে হয় যে খেলনা এরকম টাইপের। কিন্তু ওইখানে একদম রিয়েল মনে হইতেছিল। ওই যে চেহারাটা পুরো মনে হইতেছিল যে সত্যিকারের একজন মানুষকে ধরে রাখছে গলা কাইটে। হ্যাঁ, এরকম ভাবে। তো ওই যে সিনারিগুলা, ওই সিনারিগুলা মানে কি বলবো, এতটা রিয়েলিস্টিক মনে হয়েছে। আর মানে এরকম ফিল হইতেছিল যে মানে কি বলবো, মনে হইতেছে আমাদের সামনে বাস্তবে ওই ঘটনাটা ঘটতেছে। হ্যাঁ, এবং আমি মনে করি এই জিনিসটা ধুরন্ধর 2 অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ বর্তমানে কিন্তু দেখা যায় যে হিন্দি মুভি, ইভেন দেখা যায় যে হিন্দি মুভিতে কিন্তু অনেক বেশি বাজেট থাকে, তারপর এই জিনিসটা অ্যাচিভ করতে পারে না, এতটা রিয়েলিস্টিক ব্যাপারটা, তাই না? সেই জিনিসটা কিন্তু ধুরন্ধর 2 মানে এত বেশি বাজেট আমি বলবো না, যে মাত্র হলো হয়তো 200-300 কোটি টাকার বাজেট, কিন্তু তার মধ্যে যেই জিনিসটা অ্যাচিভ করতে পারছে, যেটা কিন্তু 1000 কোটি টাকা বাজেট থাকলেও সেই মুভিগুলো অ্যাচিভ করতে পারে না। জাস্ট আমি এটাই বলবো। হ্যাঁ, আর দ্বিতীয়ত আমি বলবো যে এখানে যে পারফরমেন্স ছিল রণবীর সিং এর, বিশেষ করে শুরুর দিকে কিছু অ্যাকশন সিনারি আমরা দেখতে পারি, কিছু গান ফাইটার আমরা দেখতে পারি, গান শট দেখতে পারি, কিন্তু তারপরেই বলতে গেলে ওর বোনের সাথে একটা ইমোশনাল সিনারি আছে। সেই সিনারিটা এতটা বেশি দুর্দান্ত লাগছে আমার কাছে, আমি জাস্ট ওইখানে ইমোশনাল হয়ে গেছি। ওইখানে দুজনেই অসাধারণ অভিনয় করছে, ওর বোন এবং হলো মানে রণবীর সিং এর বোন এবং রণবীর সিং দুজনেই অসাধারণ অভিনয় করছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যেহেতু আমরা বলেই দিছি যে এখানে স্পয়লার টক থাকবে, হ্যাঁ, মানে স্পয়লার থাকবে, তো আমরা আসলে আলোচনা করি বিষয়টা নিয়ে যে এখানে আসলে রণবীর সিং এর বোনকে আসলে রেপ করা হয়েছিল। হ্যাঁ, তো রেপ করার পর স্বাভাবিকভাবে একটা মেয়ের কি পরিস্থিতি হইতে পারে, তাই না? ওরকম একটা পরিস্থিতি। এবং ওই সময় রণবীর সিং যখন দেখে ওর বোনকে ওই অবস্থায়, স্বাভাবিকভাবেই ভাই তার বোনকে যদি ওরকম পরিস্থিতি দেখে সে সহ্য করতে পারবে না, তাই না? তো ওই সময় রণবীর সিং যেই লেভেলের পারফরমেন্স দিয়েছে, যেই লেভেলের অভিনয় করছে, জাস্ট ওয়ার্ল্ড ক্লাস অভিনয়। হ্যাঁ, আমি বলবো যে ওই অভিনয়টার ভিত্তিতে আমরা বলতে পারি যে রণবীর সিং যে বর্তমানে ভারতের অন্যতম সেরা একজন অ্যাক্টর অভিনয়ের দিক দিয়ে, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, জাস্ট এটা আমরা বলতে পারি। হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো ধুরন্ধর 1, সেই ধুরন্ধর 1 এর সাথে যদি আমরা তুলনা করি ধুরন্ধর 2, আমার কাছে বেসিক্যালি ধুরন্ধর 1 এর থেকে ধুরন্ধর 2টা অনেক বেশি বেটার লাগছে। কারণ ধুরন্ধর 1 এর আমার যতদূর মনে পড়ে, আমি যখন দেখছিলাম প্রথম 1.5 ঘন্টা বলতে গেলে, তো ওই পার্টটা তো 3 ঘন্টার উপরে ছিল, 3.5 ঘন্টার মতো সম্ভবত ছিল। তো প্রথম 1.5 ঘন্টা আমার কাছে একদম বোরিং লাগছিল। হ্যাঁ, আমার কাছে এতটা ভালো লাগেনি। লাস্টের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমি বলতে পারি যে অনেক ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, কিন্তু প্রথম 1.5 ঘন্টা আমার কাছে বোরিং লাগছিল। বাট এই যে পার্টটা ধুরন্ধর পার্ট 2, এইটা আমি কি বলবো, আমি জাস্ট অবাক হয়ে গেছি ডিরেক্টরের ভিশন দেখা বা রাইটিং এবং স্ক্রিন প্লে দেখা। এই মুভিটা প্রায় 4 ঘন্টা রান টাইম, 3 ঘন্টা 52 মিনিট, স্পেসিফিক্যালি বলতে গেলে 3 ঘন্টা 52 মিনিটের ছবি, মানে প্রায় 4 ঘন্টা। কিন্তু
বোরিং হওয়ার বিন্দুমাত্র কোনো জায়গা নাই। এই জিনিসটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে একটা ছবি প্রায় 4 ঘন্টার হইয়া কিভাবে সম্ভব যে মুভিটি একটু বোরিং লাগতেছে না। তাহলে এইখানেই বোঝা যায় এই মুভিটা যে কতটা মারাত্মক লেভেলের একটা মুভি হয়েছে। বর্তমানের মুভিগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 2 ঘন্টার মুভি তারপরও বোরিং লাগতেছে। সব মুভিরই একই কাহিনী, প্রথমে হ্যাঁ কোনো ইয়া থাকে না, লাস্টে যায় সব ধামাকা। হ্যাঁ শুরুর দিকে আসলে বিল্ড আপ করতে যায়, দেখা যায় যে অনেক বেশি মানে বোরিং হয়ে যায় জিনিসটা। হ্যাঁ কিন্তু ধুরন্ধর 2 মানে শুরু থেকেই শেষ পর্যন্ত একদম মানে ধামাকা ছিল। হ্যাঁ মানে একটু বোরিং এর কোনো জায়গায় ছিল না, একদম মানে পুরো মুভিটাই কি বলবো আউটস্ট্যান্ডিং ছিল। হ্যাঁ কোনো লো মোমেন্ট ছিল না, আমি এক কথা বলতে পারি লো মোমেন্ট ছিল না, মানে যেটা দেখে একটু ডাল ফিল হবে বা বোরিং লাগতেছে এরকম ফিল হবে এরকম একটু মনে হয়নি আমাদের কাছে। পুরো মুভিটাই ছিল এক কথা হাই এনার্জিতে ভরপুর ছিল। হ্যাঁ কিছু না কিছু হইতেছে আর কি মুভিটা জুড়ে, যে জিনিসটার জন্য আপনি যে ওই যে থ্রিলিং পার্টটা হ্যাঁ সেটা পুরোপুরি অনুভব করতে পারবেন। তো এই জিনিসটা আমার কাছে মানে অসাধারণ লাগছে। হ্যাঁ ধুরন্ধর মুভির, ধুরন্ধর বিশেষ করে পার্ট 2টার আর কি। আর এখানে যে বাকি যে ক্যারেক্টারগুলো ধুরন্ধর 2তে আমরা যে ক্যারেক্টারগুলো দেখতে পারি, ধুরন্ধর 1-এ কিন্তু বিশেষ করে আমরা দেখতে পারছিলাম রহমান ডাকাতকে। হ্যাঁ রহমান ডাকাতের ক্যারেক্টারটা ওইখানে বিশেষভাবে হলো ফুটে তুলছিল ডিরেক্টর। হ্যাঁ ওইখানে তার সোয়াগ বা ওইখানে তার অভিনয় বেশি ফুটে উঠছিল। হ্যাঁ ইভেন রণবীর সিং এর থেকেও বেশি লাইমলাইট পেয়েছিল কিন্তু রহমান ডাকাত পার্ট 1টাতে। বাট পার্ট 2-র মধ্যে আমরা দেখতে পারি যে রণবীর সিং এখানে মেইন ভূমিকা পালন করতেছে এবং পুরো কাহিনী জুড়ে কিন্তু রণবীর সিংকে আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি রণবীর সিং এর যে পরিবারের কাহিনী এবং রণবীর সিং এর সাথে যা যা ঘটছে, হ্যাঁ এবং রণবীর সিং কিভাবে তার পরিবারের সাথে যা ঘটছে সেটার প্রতিশোধ নিতেছে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে পুরো সিকোয়েন্সটা দেখাইছে সেই জিনিসটা আমার কাছে দুর্দান্ত তো লাগছে। এবং রণবীর সিং এর পাশাপাশি অন্যান্য যে ক্যারেক্টারগুলো তারাও কিন্তু অসাধারণ অভিনয় করছে। রণবীর সিং এর যে ফ্যামিলিটাকে দেখাইছে, পুরো ফ্যামিলির যতটুকু আমরা সিকোয়েন্স দেখতে পারছি, ওর মা বলি, ওর বোন বলি, তারপর হলো ওর বোনের যে হাজবেন্ড তার কথা বলি, এখানে সবার ক্যারেক্টারে কিন্তু দুর্দান্ত ছিল। এবং এখানে কিছু টুইস্ট আছে, হ্যাঁ যে টুইস্টটা হলো আনপ্রেডিক্টেবল, যেটা আপনারা একদম প্রেডিক্ট করতে পারবেন না। 2-3টা আমি বলবো যে 2-3টা টুইস্ট আছে এখানে যেটা কিন্তু একদমই প্রেডিক্ট করা যায় না, যে জিনিসটা দেখে আপনারাও কিন্তু অবাক হবেন যে এরকম টুইস্ট আসবে, এরকম কিন্তু আমরা ভাবিনি। টুইস্ট বলতে আমি বলে দেই টুইস্টটা কি, মানে যেহেতু ছবি আমরা দেখেছি আর আপনারাও দেখেছেন, আর যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। টুইস্ট বলতে ইন্ডিয়া এজেন্ট হিসেবে ওকে পাকিস্তানে পাঠানো হয়, সেখানে অনেক মানে খারাপ লোকেদের সাথে ওর উঠা বসা চলে। সেখানেই লাস্টে জানা যায় যে মানে ওর শ্বশুর যে থাকে ওখানেই ও মানে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় বিয়ে করে এবং ইভেন ওদের একটা বাচ্চাও থাকে, একটা ছেলে বাচ্চা থাকে। তখন লাস্টে যায় দেখায় যে ওর শ্বশুরই ভারতের একজন এজেন্ট, যে অনেক বহু বছর ধরে ভারতের হয়ে কাজ করছে। এবং মুভির যে মেন ভিলেন ছিল সেকেও সে মারছিল, মানে রণবীর সিং এর শ্বশুর না ওকে মারে নাই আসলে, ওকে হলো হ্যাঁ এরকম ভাবেই করছিল যে ওই একটা কথা বলে লাস্টে যে সরাসরি মারার থেকে তার পায়ে যে মারা, হ্যাঁ ধীরে ধীরে মারাটা ওইটার মধ্যে বেশি আনন্দের। হ্যাঁ মানে শত্রুকে হলো সরাসরি মারা উচিত না, ধীরে ধীরে কষ্ট দিয়ে মারা উচিত। হ্যাঁ মানে সরাসরি মেরে ফেললো তো সে মরেই গেল, বেঁচেই গেল। হ্যাঁ হ্যাঁ তো এইখানে মানে অ্যাকচুয়ালি হলো সে দাউদ ইব্রাহিমকে এইভাবে কষ্ট দিয়ে হলো মানে মৃত্যু দিকে ঠেলে দেয়। হ্যাঁ এরকম একটা পরিস্থিতি দেখায়। এটা হলো আপনার মুভিটা দেখলে বুঝতে পারবেন যে রণবীর সিং এর যে শ্বশুর সে আসলে কি করে, হ্যাঁ কি প্ল্যানিংটা করে, যে যার জন্য হলো দাউদ ইব্রাহিম যে আমি বলতে পারি যে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ভিলেন আর কি হিসেবে দেখা হয়েছে। যদিও মেজর ইকবালের ভূমিকাটা আসলে এখানে বেশি, কিন্তু দাউদ ইব্রাহিমকেও কিন্তু এখানে অনেক বেশি হাইলাইট করা হয়েছে হ্যাঁ ভিলেন হিসেবে, কারণ সেই কিন্তু মাস্টার মাইন্ড ছিল যতগুলো হলো টেরোরিজম হয়েছে ভারতের বিরুদ্ধে পাকিস্তানিরা যে করছে, তাই না, তার পিছনে মাস্টার মাইন্ড কিন্তু দাউদ ইব্রাহিম ছিল, তাই না। তো সে তো অনেক বড় একটা ক্যারেক্টার স্বাভাবিকভাবে, যদিও তার স্ক্রিন টাইম বেশি না কিন্তু তার যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু অনেক বেশি। তো সেটা আমরা লাস্টে জানতে পারি যখন রিভিল হয় ওই জিনিসটা যে রণবীর সিং এর যে শ্বশুর সেই আসলে ইন্ডিয়ান এজেন্ট, সেই জিনিসটা কিন্তু খুবই অবাক করার একটা বিষয় ছিল। হ্যাঁ ওই জিনিসটা দেখে কিন্তু মানে যদিও আমি এই জিনিসটা আগে থেকে জানতাম, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় ভাইরাল হয়ে গেছিল, কিন্তু আমার ওয়াইফ জানতো না, আমার বিধি জানতো না আসলে। তো ওই তো একটু অবাক হয়েছে এই জিনিসটা দেখে, মানে আমি আগে পরে কোথাও কিছু জানি নাই, এই মুভি দেখেই না সেটাই। কিন্তু তারপরও আমি যদিও এই স্পয়েলটা আসলে জানতাম, এই স্পয়লার জিনিসটা আমি জানতাম যে রণবীর সিং এর শ্বশুর আসলে ইন্ডিয়ান এজেন্ট। হ্যাঁ কিন্তু তারপর আমি তখন ওই জিনিসটা ফিল করতে পারছি। হ্যাঁ যে সে কি যে প্ল্যানিংটা করছে, মানে 45 বছর আগে তাকে পাঠানো হয়েছে। হ্যাঁ চিন্তা করা যায় যে 45 বছর আগে তাকে পাঠানো হয়েছে, সে 45 বছর ধরে সে মানে এই যে কাজটা করতেছে, গোয়েন্দার কাজটা করতেছে না, পাকিস্তানে বৈশা একজন ভারতীয় হইয়া, তাই না, ইন্ডিয়ান এজেন্ট হইয়া, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মানে তার মানে পাকিস্তানের মানুষরা যে কি অবস্থায় আছে একটু চিন্তা করেন। এই মনে হইতেছে যে আপনার পাশের মানুষ, কিন্তু
আপনি তাকে আপন ভাবতেছেন কিন্তু দেখা যেতেছে সে ভারতীয়, পরে যায় জানা যাইতেছে। তাই একটু চিন্তা করেন সেই মানুষটার পরিস্থিতি কেমন হবে, তাই না? মানে কিছু বলার নাই যে ভারতের একজন এজেন্ট যে পাকিস্তানের এমন একজন মানুষ হয়ে যায় যে তার হুকুমে সবকিছু চলে, তাকে এরকম বিশ্বাস করে যে দুনিয়াতে সব মানুষ খুন হয়ে যাচ্ছে কিন্তু তাকে অবিশ্বাস করার মতন কিছুই নাই, এরকম ব্যাপার। সেটাই আসলে। তো যাই হোক আর কি, ওভারঅল মুভিটা আমাদের কাছে দারুণ লাগছে। এখানে যা মানে যে ক্যারেক্টারগুলো এখানে ছিল প্রত্যেকটা ক্যারেক্টার দুর্দান্ত অভিনয় করছে। হ্যাঁ, এখানে যে অ্যাকশন সিনারিগুলো তো দুর্দান্ত হয়েছেই। বিশেষ করে যে আমি কি বলবো, মানে লোকেশনগুলো এতটা রিয়েলিস্টিক মনে হইতেছিল, কারণ মানে রিয়েল লোকেশনে শুট করা হয়েছে, এই কারণে এতটা রিয়েলিস্টিক হয়েছে। কারণ অনেক সময় দেখা যায় যে সেট ডিজাইন করা হয়, সেট ডিজাইন করার জন্য অনেক সময় দেখা যায় যে একটু ফেক মনে হয়, হ্যাঁ, লোকেশনটা রিয়েল মনে হয় না। কিন্তু আমি যতদূর জানি যে ধুরন্ধরের মানে দুইটা পার্টি আসলে রিয়েল লোকেশনে শুট করা হয়েছে, ইন্ডিয়াতেই শুট করা হয়েছে। কিন্তু ইন্ডিয়ার এমন একটা জায়গায় শুট করা হয়েছে যেটা দেখলে মনে হয় যে পুরো পাকিস্তান মনে হইতেছিল, কিন্তু তাই না, প্রতিটা লোকেশন মনে হইতেছিল যে পাকিস্তানে শুট করা, তাই না? আর এইখানে আদিত্য ধারের যে ডিরেকশন সেটাও টপ নচ ছিল। এস রাজামৌলির পর আমি বলতে পারি আদিত্য ধারী এমন ডিরেক্টর যে স্টোরির মাধ্যমে বিশেষ করে অ্যাকশন সিনেমাতেও প্রপারলি ইমোশন বিল্ড করতে পারে এবং সেটা দারুণভাবে এক্সিকিউটও করতে পারে। তো সব মিলিয়ে আমার কাছে ধুরন্ধর 2 শুধু এই বছরের না বরং এই দশকের অন্যতম সেরা মুভি মনে হয়েছে। তো আমাদের কাছে তো এই ধুরন্ধর 2 মুভিটা দুর্দান্ত লাগছে। আপনাদের কাছে এই মুভিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজ আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।